সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। যারা এইচএসসির স্টুডেন্ট তাদের অনেকেরই মাথার ভিতরে প্রথম থেকেই ঘুরে যে অ্যাকচুয়ালি আমরা মেডিকেলে কিভাবে টিকার জন্য প্রথম থেকে ভালোভাবে পড়বো, এই ব্যাপার নিয়ে একটু টেনশন। তো আজকে তোমাদেরকে আমি রসায়ন তোমরা কিভাবে প্রথম থেকে কোন স্ট্র্যাটেজি ফলো করে পড়বা সেটা নিয়ে কথা বলবো। তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধুবান্ধবকে ভিডিওটা শেয়ার করে দাও, না হলে তোমরা সেভ করে রাখো, সবাই যাতে উপকৃত হোক। তো প্রথমে একটু কথা বলি যে মেডিকেলের যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষাতে আমাদের রসায়নের জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 25 মার্কস, অর্থাৎ 25 মার্কস। আর মেডিকেলের ভর্তি পরীক্ষাতে আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখো, অধিকাংশ প্রশ্নগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা টাইপসের। আর মাঝে মাঝে দুই একটা ম্যাথ আসছে যে ম্যাথগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায়, আর মাঝে মাঝে কিছু ম্যাথ আছে যেগুলো গিলু লাগে না, তোমার নিজের মতো করে তুমি করতে পারবা, ঠিক আছে কিনা। অর্থাৎ কিছু কিছু ম্যাথ আছে ক্যালকুলেটর লাগবে না, শুধু গিলু থাকলেই হবে, ক্যালকুলেটর ছাড়াও করা যায়। সো এটা নিয়ে ওরিড হইতে হবে না, আমি দেখাবো। তো এখন এই হাজারি স্যারের বই থেকে বিগত বছরে দেখা গেছে যে প্রায় 95% প্রশ্ন এমসিকিউ হাজারি স্যারের বই থেকে আসে। এখন হাজারি স্যারের বইয়ের কোথা থেকে আসে? অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে ওখান থেকে প্রায় 20 থেকে অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 22টা প্রশ্ন কমন পড়ে যায়। অর্থাৎ হাজারি স্যারের যে বইটা আছে, হাজারি স্যারের বইয়ের যে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে, যে অনুশীলনী প্রশ্ন থেকে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 22টা প্রশ্ন হুবহু কমন আসে, একদম অপশন সহ কমন আসে। বিগত বছরের প্রশ্ন দেখলেই বোঝা যাবে। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, এরপর হচ্ছে হাজারি স্যারের বইয়ের যে টপিক ভিত্তিক যে ইনফরমেশনগুলো আছে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল ইনফরমেশনগুলো ছাড়া তুমি যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে ওই টপিকগুলো রিডিং পড়ে যদি তুমি হালকা নোট নিয়ে নাও, তারপর হচ্ছে তুমি কনসাইজ করে জিনিসগুলোকে যদি ভালো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে অ্যাকচুয়ালি তোমার কোনো প্রবলেম হবে না, একদমই কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে তোমরা যদি হাজারি স্যারের বইয়ের অনুশীলনীটা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে একদম অন্য কিছু না পড়েও তুমি একদম মিনিমাম 17 থেকে তুমি 21টা প্রশ্ন ইজিলি তুমি আনসার করতে পারবা, টেনশন ছাড়া। আর 4টা কোয়েশ্চেন তুমি এমনিই পারবা, অটোমেটিক্যালি তোমার হয়তো হয়ে যাবে। বাট 2-1টা কোয়েশ্চেন মিসিং হতে পারে। বাট তুমি যদি 25-এ 25 পেতে চাও, তাহলে তোমাকে একটু পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে তোমাকে বইয়ের যে যে অংশগুলো থেকে প্রশ্ন আসে টপিকগুলো বাছাই করে ওই টপিকের ডিটেলসটা তুমি পড়বা। পড়ে বিশেষ করে যে মুখস্থ বিদ্যা টাইপসের কতগুলো মান আছে, ওই মানগুলো তুমি বারবার প্র্যাকটিস করলে তোমার মনে থাকবে, শুরু থেকে মনে থাকবে। আমরা যদি বিগত বছরের মেডিকেলের প্রশ্ন দেখি, আমি একটু দেখাচ্ছি যে আমার এখানে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক আলাদা করে দেওয়া আছে। আমি গুণগত রসায়নে যাই, তারপর জৈব রসায়নে যাই, যে মেডিকেল প্রশ্নগুলোতে কী কী আসে আমি যদি একটু যাই, তাহলে তোমাদেরকে আমি এখানে দেখাতে পারবো। দেখো এই যে আমি কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে মাঝে মাঝে কিছু অঙ্ক আছে বা কিছু ম্যাথ আছে যে ক্যালকুলেটর লাগে না, শুধু গিলু লাগে। এই ধরনের কতগুলো ম্যাথ মেডিকেলে এসে থাকে। সেই ম্যাথগুলো যদি আমি একটু তোমাকে দেখাই, তুমি বলবো যে হ্যাঁ তো স্যার এটা আসলেই তো এরকম। তো তুমি দেখো এই কোয়েশ্চেনটার দিকে তাকাও, এই কোয়েশ্চেনটা যদি তুমি দেখো যে ক্যালকুলেটর ছাড়া অ্যাকচুয়ালি করা যাবে না, ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবে না। তোমার মাথার ভিতরে প্রথমে এইটাই আসবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার যদি গিলু থাকে তাহলে এই কোয়েশ্চেনটা তুমি সহজে সলভ করতে পারবা। যেমন দেখো যে এখানে বলছে ফ্রিকোয়েন্সি কত, তোমার তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি চাইছে। তো আমরা জানি সবসময় ফ্রিকোয়েন্সির মানটা অনেক বেশি হয়, ইনভার্স আকারে কখনো হয় না, এটা জাস্ট লজিক্যাল কথা। তুমি দেখো সবগুলোতে ইনভার্স যে 10⁻14 আছে, শুধু একটা মতে 10⁻14 আছে। তো তাহলে এটাই হবে তোমার আনসার। সো কিছু কিছু প্রশ্ন এরকম আসবে যেগুলো ম্যাথ আসবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার ক্যালকুলেটর লাগবে না, শুধু গিলু লাগবে, ওই গিলু দিয়ে তুমি সহজে করে ফেলতে পারবা। সো এই ধরনের আরও অনেকগুলো প্রশ্ন আসে। তোমরা একটু যদি দেখো যে এখানে মেডিকেলের প্রশ্নগুলো একদম টপিক ভিত্তিক মুখস্থ বিদ্যা টাইপসের প্রশ্নগুলো আসে মেডিকেলে। এরপর মাঝে মাঝে ম্যাথ যেগুলো আছে সেগুলো থেকে তোমার পারা যায়, যে মুখস্থ বিদ্যা টাইপে নীল আরও তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা হচ্ছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। তুমি জানো যে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজও সরকারি। তারপর হচ্ছে এরপর হচ্ছে একদম শুরুতে আসবে মেডিকেল এবং ডেন্টাল। দেখো যে মেডিকেল এবং ডেন্টালে যে এমএটি মানে মেডিকেল, তারপর হচ্ছে দেখো এরপর ডেন্টাল ডিএটি আছে, মানে ডেন্টালে আসা। তো এই প্রশ্নগুলো অধিকাংশ প্রশ্নগুলি হচ্ছে মুখস্থ বিদ্যা টাইপ, কয়েকটা বেসিক আছে, ওই বেসিকগুলো তুমি যদি প্রশ্ন বিগত 10 বছরের প্রশ্নটা নাও, এগুলো প্যাটার্নগুলো দেখে ওই প্যাটার্ন অনুসারে যে টপিকগুলো বেশি আসছে সেগুলো বিভিন্ন বই থেকে, বিশেষ করে হাজারি স্যারের বই থেকে 1 নম্বর রাখবা মেডিকেলের জন্য। দেন তুমি রবিউল স্যারের বইটা রাখবা। এই দুইটা বই পাশে রেখে তুমি যদি প্র্যাকটিস করো, এরপর যদি গুহ স্যারের বই লাগে তাহলে তুমি দেখবা, যদি প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তুমি রসায়নে 25-এ 25 পাবা। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনুশীলনী প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবা আর টপিক ভিত্তিক ভালো করে পড়বা। তারপর যেই টপিকে প্রশ্ন বেশি আসছে এই টপিকটা পুরোটাই যে কোনো বই থেকে ভালো করে পড়ে নিবা। আর মাঝে মাঝে কিছু ইনফরমেশান এক এক বইতে এক এক রকম থাকে, এই ক্ষেত্রে তুমি হাজারি স্যারকে ফলো করবা। আমি আবারও বলছি, মাঝে মাঝে একই ইনফরমেশান ভিন্ন বইতে ভিন্ন ভিন্ন রকম থাকে, ওই ক্ষেত্রে তুমি হাজারি স্যারে যে ইনফরমেশানটা দেওয়া আছে ওই ইনফরমেশানটাকে কারেক্ট হিসেবে চিন্তা করে তুমি সামনের দিকে এগিয়ে যাওয়া, তাহলে আর তোমার কোনো ঝামেলা থাকবে না। আশা করি এভাবে যদি তুমি ফলো করে পড়ো, ইনশাল্লাহ তুমি মেডিকেলে রসায়নে 25-এ 25 পাবো। ধন্যবাদ।